হ্যালো এসএসসি 2026 ব্যাচ, আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য নিয়ে আসলাম রোড টু সাকসেস মিশন, যেখানে রসায়নের সবগুলো অধ্যায়ের প্রপার সাজেশন সহ সমাধান করা হবে, তাও আবার একদম ফ্রিতে। চলো তাহলে দেখা যাক আজকে আমরা কোন অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব আমাদের কেমিস্ট্রি সিলেবাসের তৃতীয় অধ্যায় নিয়ে। তোমরা থাম্বনেল দেখে অলরেডি বুঝে ফেলছো যে মাত্র 4টি টপিক কমপ্লিট করার মাধ্যমেই আমরা এই চ্যাপ্টারের প্রো হতে পারবো। চলো তাহলে দেখা যাক কোন কোন টপিক রয়েছে আমাদের আজকের তৃতীয় অধ্যায়ে। যে 4টি টপিক কমপ্লিটের মাধ্যমেই আমরা এই তৃতীয় অধ্যায়ের প্রো হতে পারবো, তার প্রথমটি হলো রাদারফোর্ড ও বোরের পরমাণু মডেলের সাফল্য, সীমাবদ্ধতা, কৌণিক ভরবেগ সম্পর্কিত সমস্যা, আপেক্ষিক পারমাণবিক ভর সম্পর্কিত সমস্যা, চিকিৎসা ও কৃষিক্ষেত্রে আইসোটোপের ব্যবহার। প্রত্যেকটি টপিক শেষেই কিছু এক্সক্লুসিভ প্রশ্ন দেওয়া হবে। আশা করি তোমরা কেউ এই প্রশ্নগুলো মিস করবে না। শুরুতেই আমরা আলোচনা করব রাদারফোর্ডের পরমাণু মডেলের বৈশিষ্ট্য নিয়ে। প্রথমে লেখা আছে পরমাণুর কেন্দ্র। পরমাণুর কেন্দ্রে একটি ধনাত্মক চার্জযুক্ত ভারী বস্তু বিদ্যমান। এই ভারী বস্তুর নাম নিউক্লিয়াস বা কেন্দ্রিকা। আমরা সকলেই জানি রাদারফোর্ড তার পরমাণু মডেলে সর্বপ্রথম নিউক্লিয়াস সম্পর্কে ধারণা দিয়েছেন, তাই তার পরমাণু মডেলকে নিউক্লিয়ার মডেলও বলা হয়। তো এখানে বলা হয়েছে যে পরমাণুর কেন্দ্রে একটি ধনাত্মক চার্জযুক্ত ভারী বস্তু বিদ্যমান। এই ভারী বস্তুর নাম নিউক্লিয়াস বা কেন্দ্রিকা। ভারী বস্তু বলতে অত্যধিক ভারী এমনটা বোঝানো হয়নি। আমরা সকলেই জানি যে ইলেকট্রনের ভর এতটাই কম যে এর ভর নগণ্য ধরা হয়। সেক্ষেত্রে পরমাণুর কেন্দ্রে যে ধনাত্মক চার্জযুক্ত প্রোটন অথবা চার্জবিহীন যে নিউট্রন রয়েছে, এর ভরটাই মূল ভর হিসেবে বিবেচনা করা হয়। এই জন্য এখানে লেখা আছে যে পরমাণুর কেন্দ্রে একটি ধনাত্মক চার্জযুক্ত ভারী বস্তু বিদ্যমান, আর এই ভারী বস্তুকে বলা হচ্ছে নিউক্লিয়াস বা কেন্দ্রিকা। পরবর্তীতে রয়েছে ভরের কেন্দ্রীভবন। পরমাণুর প্রায় সবটুকু ভরই এই কেন্দ্রে বা নিউক্লিয়াসে জমা থাকে। আমি আবারও তোমাদেরকে বলি যে পরমাণুর যে 3টি মৌলিক কণিকা রয়েছে, এর মধ্যে ইলেকট্রনের ভর এতটাই কম। ইলেকট্রনের ভর প্রায় 1840 ভাগের 1 ভাগ প্রোটনের ভরের। প্রোটনের ভরের 1840 ভাগের 1 ভাগ হচ্ছে ইলেকট্রনের ভর। তো এমনিতে প্রোটনের ভর অনেক কম, তার উপর ইলেকট্রনের ভর 1840 ভাগের 1 ভাগ হওয়ার কারণে এর ভর প্রায় নগণ্য ধরা হয়। সেক্ষেত্রে পরমাণুর সবটুকু ভর কোথায় থাকবে? নিউক্লিয়াসই থাকবে, কারণ নিউক্লিয়াসের মধ্যে ভরযুক্ত প্রোটন আর নিউট্রন রয়েছে। ফাঁকা স্থান। নিউক্লিয়াস পরমাণুর মোট আয়তনের তুলনায় খুবই ছোট এবং নিউক্লিয়াসের বাইরে বেশিরভাগ স্থানই ফাঁকা। একটা পরমাণুর মোট যে আকার থাকে, আমি যদি পরমাণু ডায়াগ্রাম আঁকি, তো দেখবে যে আমি যদি কক্ষপথ সংখ্যা অনেকগুলো দেওয়ার পরও নিউক্লিয়াস কিন্তু ঠিক কেন্দ্রে থাকে। তাহলে সেই অনুযায়ী একটা পরমাণুর যে মোট আকার, মোট যে আয়তন, তার তুলনায় নিউক্লিয়াসের আয়তনটা কিন্তু খুবই ক্ষুদ্র। আর আমরা বলতে পারি যে এই নিউক্লিয়াস বাদ দিয়ে এবং এই অরবিট গুলো বাদ দিয়ে বাকি জায়গাগুলোই কি থাকে? ফাঁকা থাকে। তাই আমরা বলবো যে নিউক্লিয়াসের বাইরের বেশিরভাগ স্থানই ফাঁকা। এরপরে রয়েছে ইলেকট্রনের ঘূর্ণন। ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে অনেকটা সৌরজগতের গ্রহগুলোর মতো নির্দিষ্ট কক্ষপথে ঘোরে। তো আমরা জানি যে একটুকে দেখেছি পরমাণুর কেন্দ্রে কি থাকে? নিউক্লিয়াস, এবং বাইরের যে অরবিট গুলো রয়েছে সে অরবিটে ইলেকট্রন সমূহ ঘুরছে, ইলেকট্রন সমূহ মুভ করতেছে। তো কথা হচ্ছে যে এই ইলেকট্রন গুলোকে বিবেচনা করা হয়েছে সৌরজগতের গ্রহের মতো, এবং নিউক্লিয়াসকে বিবেচনা করা হয়েছে সৌরজগতের সূর্যের মতো। তো রাদারফোর্ড যেহেতু তার পরমাণু মডেলে এই সৌরকেন্দ্রিক ধারণা ব্যাখ্যা করছে, তাই তার পরমাণু মডেলকে সোলার সিস্টেম মডেল বলে। এরপরে রয়েছে চার্জের সমতা। নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ এবং ইলেকট্রনগুলোর মোট ঋণাত্মক চার্জ সমান হওয়ায় পরমাণু সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ। রাদারফোর্ড বলছে যে একটা পরমাণুতে যতগুলো ইলেকট্রন থাকবে, ধরি সোডিয়াম, যতগুলো ইলেকট্রন থাকবে, ইলেকট্রন এর চার্জ ঋণাত্মক, ইলেকট্রন থাকবে, ঠিক সমপরিমাণ প্রোটন অবস্থান করবে। সেক্ষেত্রে সামগ্রিক চার্জ কি হয়ে যায়? 0 হয়ে যায়। চার্জ নিরপেক্ষ বলা হয় এর জন্য পরমাণুকে। কেন্দ্রমুখী বল। ইলেকট্রন ও নিউক্লিয়াসের মধ্যকার আকর্ষণ বল ইলেকট্রনগুলোকে ঘোরার জন্য প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল যোগায়। এখন আমরা চিন্তা করতে পারি যে একটা ইলেকট্রন কক্ষপথে কেন ঘুরবে, আসলে কেন দায়বদ্ধ? আমি যদি এখানে আবার ডায়াগ্রাম আঁকি, এখানে একটা ইলেকট্রন ঘুরতেছে, মাঝখানে কেন্দ্রিকা বা নিউক্লিয়াস রয়েছে। তো এই ইলেকট্রন কেন ঘুরতেছে কক্ষপথে? ও কেন ঘোরার সময় ছিটকে যাচ্ছে না? ইলেকট্রন কেন ঘোরার সময় ছিটকে যাচ্ছে না? এর জন্য আমাদের জানতে হবে যে ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক চার্জ, এবং মাঝখানে যে কেন্দ্রিকা বা নিউক্লিয়াস রয়েছে এর চার্জ ধনাত্মক চার্জ।
আমরা জানি যে বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, এই আকর্ষণের জন্যই ইলেকট্রন একটা কেন্দ্রমুখী বল অনুভব করে কেন্দ্র বরাবর। এজন্য বলা হয়েছে ইলেকট্রন ও নিউক্লিয়াসের মধ্যকার আকর্ষণ বল ইলেকট্রনগুলোকে ঘোরার জন্য প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল যোগায়। শুধুমাত্র রাদারফোর্ডের পরমাণু মডেলের বৈশিষ্ট্য থেকেই যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি প্রায় পরীক্ষায় আসে, চলো আমরা দেখে নেই। উদ্দীপকে একটি চিত্র দেওয়া থাকবে, চিত্রটি মূলত রাদারফোর্ডের পরমাণু মডেলকে নির্দেশ করে। গ অথবা ঘ 3 মার্ক বা 4 মার্কের জন্য প্রশ্নটি থাকবে। ক চিত্রের মডেলটি কোন পরমাণু মডেলকে নির্দেশ করে, তার বৈশিষ্ট্যগুলো লিখো। এই উত্তরে আমরা এতক্ষণ ধরে যে আলোচনাগুলো করলাম, এখানে যা ছিল বৈশিষ্ট্য যদি আমরা লিখে দেই, অবশ্যই আমাদেরকে সম্পূর্ণ নাম্বার দেওয়া হবে। তো রাদারফোর্ড পরমাণু সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু মতবাদ এবং কেন্দ্রিকা সম্পর্কিত ধারণা দেওয়ার পরও তার কিছু ভুল বা সীমাবদ্ধতা রয়েছে, চলো আমরা দেখে নিই। পরমাণুর স্থায়িত্বের সমস্যা। ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব বা ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুসারে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে ঘুরতে ক্রমাগত শক্তি বিকিরণ করবে এবং এর ফলে ইলেকট্রনটির ঘোরার পথ ছোট হতে হতে একসময় নিউক্লিয়াসে পতিত হবে। এতে পরমাণুর স্থায়িত্ব থাকে না, কিন্তু বাস্তবে পরমাণু খুবই স্থিতিশীল। তো ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী বা ম্যাক্স প্লাঙ্কের তত্ত্ব অনুযায়ী ইলেকট্রন সমূহ যদি ঘুরতে থাকে, একটা সময় সেই ইলেকট্রনটি ঘুরতে ঘুরতে কক্ষপথ ছোট হতে হতে নিউক্লিয়াস বা কেন্দ্রিকায় এসে পতিত হবে। কিন্তু বাস্তবে যখন একটা ইলেকট্রন কোনো অরবিটে ঘোরে তখন কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না, যার কারণে মানে এই সীমাবদ্ধতা দ্বারা এটি বোঝানো হচ্ছে রাদারফোর্ড ইলেকট্রনের স্থায়িত্ব বিষয়ে কোনো মতবাদ ক্লিয়ারলি ব্যাখ্যা করেনি। বর্ণালী ব্যাখ্যায় ব্যর্থতা। শক্তি বিকিরণের ফলে ইলেকট্রনের গতিপথ পরিবর্তন হবে এবং অবিচ্ছিন্ন বর্ণালী তৈরি হওয়ার কথা, কিন্তু প্রকৃতপক্ষে পরমাণু বিচ্ছিন্ন রেখা বর্ণালী তৈরি করে। এই মডেল বিচ্ছিন্ন রেখা বর্ণালীর কোনো ব্যাখ্যা দিতে পারে না। তো বলা হয়েছে শক্তি বিকিরণের ফলে, ইলেকট্রন শক্তি বিকিরণের ফলে নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো তৈরি হয়, বর্ণালী তৈরি হয়। তো সেই বর্ণালীটি বিচ্ছিন্ন রেখা বর্ণালী তৈরি করে নতুন করে। এই বিষয়ে বর্ণালী বিষয়ে টোটাল কোনো ব্যাখ্যাই রাদারফোর্ড করতে পারেনি। কক্ষপথের ধারণা অস্পষ্ট। রাদারফোর্ডের পরমাণু মডেলটি ইলেকট্রনগুলোর কক্ষপথের আকার ও আকৃতি সম্পর্কে কোনো সুনির্দিষ্ট ধারণা দেননি। আমরা যখন রাদারফোর্ডের পরমাণু মডেলের বৈশিষ্ট্য পড়লাম তখন দেখলাম যে সেখানে রাদারফোর্ড একবারও বলেনি যে ইলেকট্রন সমূহ আসলে কোন কক্ষপথ, মানে ইলেকট্রন সমূহ কোন ধরনের কক্ষপথে ঘুরবে, বৃত্তাকার নাকি উপবৃত্তাকার নাকি অন্য কোনো গঠনের। তো এই যে আকারটি সম্পর্কে ধারণা না দেওয়া, এটাও রাদারফোর্ডের পরমাণু মডেলের এটি সীমাবদ্ধতার মধ্যে পড়ে। তুলনায় অসামঞ্জস্য। রাদারফোর্ড তার মডেলকে সৌরজগতের সাথে তুলনা করেছিলেন, কিন্তু সৌরজগতের গ্রহগুলোর কোনো চার্জ নেই, অথচ ইলেকট্রনগুলো চার্জযুক্ত, তাই এই তুলনাটি সম্পূর্ণ যথার্থ নয়। রাদারফোর্ড তার পরমাণু মডেলে বা সোলার সিস্টেম মডেলে বলেছে যে ইলেকট্রনগুলো আসলে কার মতো, গ্রহের মতো আচরণ করে, মানে ঘুরতেছে, যেহেতু গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে, ইলেকট্রনগুলো সূর্যের মতো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতেছে। তো এখানে ইলেকট্রনের সাথে গ্রহের একটা মিল দেখানো হয়েছে এবং নিউক্লিয়াস বা ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াসের সাথে সূর্যের একটা তুলনা দেখানো হয়েছে, কিন্তু আমরা জানি যে গ্রহগুলো বা সূর্যের কোনো চার্জ নেই। সুতরাং এই চার্জযুক্ত বস্তুর সাথে চার্জহীন বস্তুর যে তুলনা বা যে মিল বের করার যে চেষ্টা, এটা আসলে ভুল ছিল। সুতরাং এই যে চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তুর তুলনাটা অসামঞ্জস্য হিসাবে ধরা হয়েছে এবং এটি রাদারফোর্ডের পরমাণু মডেলের একটি সীমাবদ্ধতা। রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি প্রায়ই আসে, চলো আমরা দেখে নেই। উদ্দীপকে রয়েছে পরমাণুর মডেল, যেটি তৈরি করা হয় 1910 সালে। আমাদের সকলের জানা উচিত রাদারফোর্ডের পরমাণু মডেল উত্থাপিত হয় 1910 সালে। তো কথা হচ্ছে যে উদ্দীপক দেখে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এই পরমাণু মডেলটি হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। গ অথবা ঘ 3 বা 4 মার্কের জন্য থাকতে পারে। উদ্দীপকের পরমাণু মডেলের সীমাবদ্ধতা গুলো লিখো। আমরা কিন্তু উদ্দীপক দেখেই জানতে পারছি যে এটি হলো রাদারফোর্ডের পরমাণু মডেল। সুতরাং আমরা যদি সীমাবদ্ধতা লিখি, অবশ্যই রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলোই লিখবো। তোমরা চাইলেই এতক্ষণ আমরা যে সীমাবদ্ধতাগুলো আলোচনা করেছি সেগুলো দিতে পারো, তোমরা অবশ্যই সম্পূর্ণ নাম্বার পাবে। চলো আমরা দেখি না এখন পর্যন্ত সার্বজনীনভাবে গৃহীত পরমাণু মডেল, বোরের পরমাণু মডেল। 1913 সালে নিলস বোর রাদারফোর্ড মডেলের ত্রুটিগুলো দূর করে যে পরমাণু মডেল দেন, তার প্রধান বৈশিষ্ট্যগুলো হলো নির্দিষ্ট শক্তি স্তর বা কক্ষপথ, ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে সব জায়গায় ঘুরতে পারে না, শুধুমাত্র নির্দিষ্ট ব্যাসার্ধের কয়েকটি অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরতে পারে। এই কক্ষপথগুলোকে প্রধান শক্তি স্তর বা শেল বলা হয় এবং এই শেলগুলোকে সংজ্ঞায়িত করা হয় এন, যার মান 1, 2, 3 দিয়ে। তো তুমি একটু লক্ষ্য করো যে রাদারফোর্ড কিন্তু আমাদেরকে বলছিল যে আমাদেরকে কিন্তু উল্লেখ করে বলেনি যে কক্ষপথের আকারটা কিরকম হবে, বৃত্তাকার নাকি উপবৃত্তাকার।
কিন্তু এখানে নিলস বোর দেখায় দিছে যে নির্দিষ্ট ব্যাসার্ধের কয়েকটি অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতেছে। তো এই শক্তি স্তরগুলোকে শেল বলা হয়, আর অনেক নাম আছে, অরবিট আছে, প্রধান শক্তি স্তর আছে, এদেরকে এন দ্বারা প্রকাশ করা হয় এবং এই এর মান 1 2 3 4 5 6 7 পর্যন্ত হয়। আমরা জানি আমাদের পর্যায় সারণীতে 7টি পর্যায়, সুতরাং কক্ষপথ সংখ্যা 7টি হবে। তো এখানে আরো কিছু কথা বলছে যে ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের চারপাশে সব জায়গায় ঘুরতে পারে না। এখন নিউক্লিয়াস এখানে দিয়ে আমি নিজে ইচ্ছা মতো ইলেকট্রন এভাবে ছড়ায় ছিটায় দিতে পারি না, ইলেকট্রন এভাবে ছড়ায় ছিটায় আমরা দিতে পারি না, বা ইলেকট্রন এভাবে ঘোরে না। আসলে ইলেকট্রন যখন ঘোরে তখন নির্দিষ্ট কক্ষপথ তৈরি করে এবং সেই কক্ষপথগুলোকেই এন দ্বারা প্রকাশ করা হচ্ছে। শক্তি স্তর, শক্তির শোষণ ও বিকিরণ। ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে লাফিয়ে ওঠে তখন নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে, আবার যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসে তখন নির্দিষ্ট পরিমাণ শক্তি বিকিরণ করে। তো নিলস বোর বলছে যে নিউক্লিয়াস দিলাম, দুইটা অরবিট দিলাম, ইলেকট্রন যেখানে আছে সেখানে এন এর মান 2, এখানে নিচের যে শক্তি স্তর সেখানে এন এর মান 1। তো মাথায় রাখতে হবে যে এন এর মান যেখানে বেশি হবে সেই শক্তি স্তরে শক্তির মান বেশি, আর এন এর মান যেখানে কম হবে সেই শক্তি স্তরে শক্তির মানটা কম। তো কথা হচ্ছে আমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করি যে n ইকুয়াল টু মানে কক্ষপথে শক্তি বেশি, এই শক্তি স্তরের মান যেহেতু বেশি শক্তির মানও বেশি হবে, তো এখানে যে ইলেকট্রনটা থাকবে তার শক্তিও বেশি হবে। সুতরাং এই ইলেকট্রন যদি নিম্নের কোন কক্ষপথে আসে যার শক্তি কম, সেখানে অবশ্যই ইলেকট্রনকে কম শক্তি নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে ইলেকট্রন কি করবে, কম শক্তি অর্জন করার জন্য নিচ থেকে কিছু এক্সট্রা শক্তি বিকিরণ করে দিবে। আবার আমরা দেখতে পারতেছি এখানে যেখানে এন এর মান 1 সেখানে একটি ইলেকট্রন অবস্থান করতেছে। যেহেতু এই ইলেকট্রনটি নিম্ন কক্ষপথে অবস্থান করে সুতরাং এই ইলেকট্রনের শক্তিও কম। যদি এই ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে যাইতে চায় তাহলে তার অবশ্যই শক্তির পরিমাণ বেশি লাগবে। সেক্ষেত্রে এই ইলেকট্রনটি বাইরে থেকে এক্সট্রা শক্তি শোষণ করে উচ্চতর শক্তি স্তর যেখানে এন এর মান 2 সেখানে গমন করে। এই জন্য বলছে যে ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে লাফিয়ে ওঠে তখন নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে, আবার যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসে তখন নির্দিষ্ট পরিমাণ শক্তি বিকিরণ করে। সহজ ভাষায় ইলেকট্রন যদি উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে নেমে আসে শক্তি বিকিরণ করবে, কারণ শক্তি কম দরকার, কম শক্তি সম্পূর্ণ কক্ষপথে প্রবেশ করলে শক্তি কম নিয়ে আসতে হবে। আবার কম শক্তি সম্পূর্ণ অরবিটাল থেকে বেশি শক্তি সম্পূর্ণ অরবিটালে যদি যাইতে চায় তাকে অবশ্যই শক্তি গ্রহণ করেই বা শক্তি শোষণ করে তারপর যেতে হবে। এরপরে রয়েছে শক্তির কোয়ান্টাইজেশন। ইলেকট্রন যতক্ষণ কোন একটি নির্দিষ্ট শক্তি স্তরে ঘোরে ততক্ষণ এটি কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না। প্রতিটি শক্তি স্তরের শক্তি নির্দিষ্ট এবং স্থির। আমরা জানি, একটু আগে দেখেছি যে বোর পরমাণু মডেলে বৈশিষ্ট্যে বলা ছিল যে ইলেকট্রন সমূহ যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় বা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে তখন শক্তির শোষণ বিকিরণ ঘটে। তো কথা হচ্ছে যদি একটি ইলেকট্রন শক্তি স্তর পরিবর্তন না করে একই শক্তি স্তরে ঘুরতে থাকে সেক্ষেত্রে কি ঘটবে? সেক্ষেত্রে ইলেকট্রন কোনো শক্তি শোষণ বা বিকিরণ করবে না এবং প্রতিটি শক্তি স্তরের শক্তি নির্দিষ্ট এবং স্থির। তো কৌণিক ভরবেগের কোয়ান্টাইজেশনটা কি? প্রতিটি কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ একটি নির্দিষ্ট মানের পূর্ণ গুণিতক, যার সূত্র হচ্ছে mvr ইকুয়াল nh ডিভাইডেড বাই 2 পাই, যেখানে m দ্বারা বোঝানো হয় ইলেকট্রনের ভর, v দ্বারা ইলেকট্রনের গতিবেগ মানে নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনের গতিবেগ, আর হচ্ছে সেই নির্দিষ্ট কক্ষপথের ব্যাসার্ধ, n হচ্ছে কক্ষপথ সংখ্যা, n এর মান 1 2 3 4 আমরা একটু আগে দেখছি। h দ্বারা বোঝায় প্লাঙ্কের ধ্রুবক, যার একটা নির্দিষ্ট মান আছে। আমরা জানি ধ্রুবক এর মান কখনো পরিবর্তনশীল না। পাই এর মান 3.1416। তো h এর যে ধ্রুবক মান সেটা হচ্ছে 6.626 গুণন 10 পাওয়ার মাইনাস 34। তো কথা হলো যে এখানে m দ্বারা ইলেকট্রনের ভর বোঝায়, ইলেকট্রনের ভরও ধ্রুবক বলা চলে। ইলেকট্রনের ভর কখনো পরিবর্তন হয় না। v দ্বারা ইলেকট্রনের গতিবেগ বোঝানো হয়। বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনের গতিবেগটা বিভিন্ন হয়, তাই এই সূত্রের সাহায্যে শুধু যে আমাদেরকে এম্পিয়ার মানে কৌণিক ভরবেগ বের করতে বলবে এমনটা না, কখনো কখনো ইলেকট্রনের গতিবেগও বের করতে বলতে পারে। আর দ্বারা বোঝায় বিভিন্ন কক্ষপথের ব্যাসার্ধ। আমরা জানি যে প্রথম কক্ষপথ আকারে ছোট, সুতরাং ওই কক্ষপথের ব্যাসার্ধ তো কম হবে। দ্বিতীয় কক্ষপথের আকার একটু বড়, ব্যাসার্ধ একটু বেশি হবে। সুতরাং এই ব্যাসার্ধের মানটাও ধ্রুবক নয়, ব্যাসার্ধের মানটাও বারবার পরিবর্তন হয়। সুতরাং এই সূত্রের সাহায্যে আমাদেরকে আর এর মানও বের করতে বলতে পারে।
এন কক্ষপথ সংখ্যা আমাদেরকে দিয়ে দিবে। পায়ের মান তো আমরা জানতে পারলাম 3.1416, আগে থেকেই জানি পায়ের মান 3.1416। তো কথা হচ্ছে বর্ণালীর ব্যাখ্যা। ইলেকট্রনের শক্তি শোষণ বা বিকিরণের ফলে পরমাণুতে রেখা বর্ণালী তৈরি হয়। রেখা বর্ণালী কি? আমরা জানি যে বোর পরমাণু মডেল অনুযায়ী ইলেকট্রন সমূহ যখন শক্তি স্তর পরিবর্তন করে তখন শক্তির বিকিরণ ঘটে বা শোষণ ঘটে। এই শোষিত বা বিকিরিত শক্তির জন্য যে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য তৈরি হয়, এই তরঙ্গ দৈর্ঘ্যের জন্য কিছু বর্ণালী তৈরি হয়। সুতরাং আমরা বলতে পারি যে ইলেকট্রন সমূহ যদি কক্ষপথ পরিবর্তন করে তাহলে শোষিত বা বিকিরিত শক্তির জন্য বর্ণালী তৈরি হয়। সেই বর্ণালী বিষয়ে এখানে বলছে ইলেকট্রনের শক্তি শোষণ বা বিকিরণের ফলে পরমাণুতে রেখা বর্ণালী সৃষ্টি হয়। তো নিলস বোর রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলোকে দূর করে একটি গ্রহণযোগ্য পরমাণু মডেল প্রণয়ন করলেও নিলস বোরেরও কিছু সীমাবদ্ধতা রয়েছে। চলো আমরা দেখে নেই নিলস বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলো। তো এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর জন্য প্রযোজ্যতা। বোর মডেল শুধুমাত্র হাইড্রোজেন বা এক ইলেকট্রন বিশিষ্ট আয়ন যেমন হিলিয়াম প্লাস, লিথিয়াম 2+ এর বর্ণালী সফলভাবে ব্যাখ্যা করতে পারে। একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা এটি ব্যর্থ। যদি একাধিক ইলেকট্রন কোনো পরমাণুতে থাকে সেক্ষেত্রে কক্ষপথ যদি পরিবর্তন করে ইলেকট্রন, সেক্ষেত্রে বর্ণালীর ব্যাপারটা কিরকম হবে সেই বিষয়ে কিন্তু নিলস বোর কোনো আলোচনা করেনি। এরপরে রয়েছে বর্ণালী রেখায় সূক্ষ্ম গঠন। উন্নত মানের বর্ণালী বীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে বোঝা যায় যে প্রতিটি বর্ণালী রেখা আসলে একাধিক সূক্ষ্ম রেখার সমষ্টি। বোর মডেল এই সূক্ষ্ম গঠনের কারণ ব্যাখ্যা করতে পারে না। তো নিলস বোর তার মতবাদে বলেছে যে ইলেকট্রন সমূহ কক্ষপথ পরিবর্তন করলে বর্ণালী তৈরি হয়। তো উনি ওই বর্ণালীকে একক হিসেবে বিবেচনা করলেও যদি আমরা উন্নত মানের বর্ণালী বীক্ষণ যন্ত্র দিয়ে দেখি তাহলে দেখা যাবে যে সেই বর্ণালীগুলো আরো অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র বর্ণালীতে বিভক্ত। উপশক্তি স্তরের ধারণা নেই। বোর মডেল শুধুমাত্র প্রধান শক্তি স্তরের ধারণা দেয়, কিন্তু পরবর্তীতে জানা যায় যে প্রতিটি প্রধান শক্তি স্তর আরো কিছু উপশক্তি স্তরে বিভক্ত। এই মডেল উপশক্তি স্তরের ধারণা দেয় না। তো বোর পরমাণু মডেল দেখে আমরা কিন্তু জানছি যে এন এর মান 1 2 3 4, কিন্তু এন এর মান ছাড়াও এল, ছোট হাতের এল দ্বারা যে উপশক্তি স্তর বোঝায় বা অরবিটাল বোঝায়, সেই অরবিটাল বিষয়ে কিন্তু বোর পরমাণু মডেল পরবর্তীতে কোনো ধারণা দেয়নি। এরপরে রয়েছে ইলেকট্রনের ত্রিমাত্রিক অবস্থান। বোর মডেল পরমাণুর গঠনকে দ্বিমাত্রিক বা সমতলীয় হিসেবে দেখিয়েছে, কিন্তু আধুনিক ধারণা অনুযায়ী পরমাণু একটি ত্রিমাত্রিক গঠন। বোর তার পরমাণু মডেল উত্থাপিত করার পর দেখিয়েছে শুধুমাত্র একটি তলেই পরমাণু গঠনটি অবস্থান করতেছে, কিন্তু আসলে যখন বর্তমান সময়ে যে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেখা যায় যে পরমাণুর একটি দ্বিমাত্রিক গঠন রয়েছে। সুতরাং এই দ্বিমাত্রিক যে মতবাদ, এই মতবাদটি বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতার মধ্যে অন্তর্ভুক্ত। তো রাদারফোর্ড বোর পরমাণু মডেলের বৈশিষ্ট্য এবং সীমাবদ্ধতাগুলো থেকে বিগত বছরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এসেছে, চলো আমরা সেই প্রশ্নগুলো দেখে নেই। উদ্দীপকে দুটি চিত্র দেওয়া থাকবে বা এমন দুটি ইনফরমেশন দেওয়া থাকবে যে দুটি ইনফরমেশন দেখে আমাদেরকে বুঝতে হবে যে কোনটি রাদারফোর্ড আর কোনটি বোরের পরমাণু মডেল। তো চিত্র দেখেই বোঝা যাচ্ছে, একটু আগেও আমরা দেখেছি যে এই চিত্রটি হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলকে নির্দেশ করে, এবং নতুন যে চিত্রটি দিয়েছি দেখেই বুঝতে পারবে যে ইলেকট্রন কক্ষপথ পরিবর্তন করতেছে। ইলেকট্রন কক্ষপথ পরিবর্তন করতেছে, এন এর মান 1 2 3, এগুলো কে বলছে? নিলস বোর বলছে। সুতরাং এই পরমাণু মডেলটি হচ্ছে নিলস বোরের পরমাণু মডেল। প্রথম প্রশ্নে বলছে যে 1 অথবা 2 নং যে কোনো একটা থাকতে পারে। 1 অথবা 2 নং পরমাণু মডেলের বৈশিষ্ট্য চাইতে পারে, আবার কি বলতে পারে, সীমাবদ্ধতাগুলো লিখো। অবশ্যই তোমরা এখানে যা দেখানো হয়েছিল লিখতে পারো, কোনো অসুবিধা হবে না। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে 1 ও 2 নং পরমাণু মডেলের মধ্যে কোন মডেলটি বেশি গ্রহণযোগ্য, কারণ উল্লেখ সহ লিখো। তো আমরা আলোচনার মাধ্যমে জানতে পারছি যে রাদারফোর্ডের পরমাণু মডেলের মধ্যে সীমাবদ্ধতাগুলোকে আবার ঠিক করে নিলস বোর তার নতুন পরমাণু মডেল উত্থাপিত করছে। সুতরাং আমরা বলতে পারি যে নিলস বোরের পরমাণু মডেলটি বেশি গ্রহণযোগ্য। তোমরা অবশ্যই আমরা যে আলোচনা করেছি এখান থেকে ধারণা নিয়ে লিখতে পারো। আশা করি তোমরা ভালো করবে। এই টপিকটাতে তোমরা অবশ্যই ভালো নাম্বার তুলতে পারবে। চলো আমরা দেখে নিই এই অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ কি? আমরা শুধু ভরবেগটা শিখেছি ফিজিক্সে। তোমরা অবশ্যই জানো যে ভর এবং বেগযুক্ত কোনো বস্তুর ভরবেগ থাকে, তবে সেই ভরবেগটা হতে হবে সরল পথে, সরলরেখা বরাবর থাকলে তবে সেই ভরবেগটাকে আমরা ভরবেগ বলবো। কিন্তু কৌণিক ভরবেগ কি? বৃত্তাকার পথে চলমান যে কোনো বস্তুরই কৌণিক ভরবেগ রয়েছে। মূলত কোনো বস্তুই বৃত্তাকার পথে চলতে চায় না, তাকে বাধ্য করা হয়। সুতরাং যে কোনো বস্তুর গতিপথই হচ্ছে সরলরৈখিক। তো কৌণিক বৃত্তাকার পথে চলমান বস্তু বারবার তার দিক পরিবর্তন করে, এই দিক পরিবর্তনের ফলে একটা নির্দিষ্ট কোণ তৈরি হয়, এবং সেখান থেকেই আমরা জানি সেখান থেকেই কৌণিক ভরবেগটা তৈরি হয়।
তো কথা হচ্ছে যে ইলেকট্রনের কৌণিক ভরবেগের সূত্র হচ্ছে mvr ইকুয়াল nh ডিভাইডেড বাই 2 পাই। দেখা যাচ্ছে যে কৌণিক ভরবেগ যদি কখনো নির্ণয় করতে বলা হয় আমরা কিন্তু এম ভি অথবা আর আলাদা আলাদা বের করব না, এম ভি আর দ্বারাই পুরো কৌণিক ভরবেগ বোঝানো হচ্ছে, এন দ্বারা বোঝানো হচ্ছে কক্ষপথ সংখ্যা। সেই কক্ষপথ সংখ্যার মান আমরা বইয়ের পরমাণু মডেল থেকে পড়েছি 1 2 3 4 আরো বেশি হতে পারে। এইচ দ্বারা বোঝায় প্লাঙ্কের ধ্রুবক, তো সেই প্লাঙ্কের ধ্রুবকের মানটাও ফিক্সড নির্দিষ্ট। আমরা যারা যারা ক্যালকুলেটর সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করি, সায়েন্টিফিক ক্যালকুলেটর যে পেছনের যে কভারটা আছে সেই কভারের মধ্যেই এইচ এর মান তোমরা পেয়ে যাবে। তারপর তোমরা মুখস্থ করবা, অবশ্যই মুখস্থের কোনো বিকল্প নেই বা মনে রাখার কোনো বিকল্প নেই। 6.626 গুণন 10⁻34 কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 1। পায়ের মান তোমরা জানি 3.1416। তো কথা হচ্ছে যে কৌণিক ভরবেগ নির্ণয় করলে এই সমাধানটা আমাদের জন্য মাত্র 2 মিনিটের কাজ, কিন্তু অনেক সময় কৌণিক ভরবেগ নির্ণয় না করতে বলে আমাদেরকে নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করতে বলা হয়। সেক্ষেত্রে আমাদের টেনশন করার কিছু নাই, কারণ যদি আমাদেরকে কখনো ভি এর মান বের করতে বলা হয় শুধুমাত্র একটি মান দেওয়া থাকবে প্রশ্নে, এম এর মানটা আমাদের বের করার অবশ্যই সঠিক উপায় আছে, সঠিক ওয়ে আছে, আমি সেটা বলবো। তো কথা হচ্ছে যদি কখনো কক্ষপথের ব্যাসার্ধের মান দিয়ে দেয় অবশ্যই তোমরা সেই কক্ষপথে ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করতে পারবে। আবার অনেক সময় দেখা যায় যে ব্যাসার্ধের মান নির্ণয় করতে বলা হয়, সেক্ষেত্রে অবশ্যই তোমার মাথায় রাখবে যে ইলেকট্রনের গতিবেগটা তোমাদেরকে দিয়ে দিবে। তো এইভাবেই আমরা যদি কখনো আর এর মান ভির মান বের করতে চাই তাহলে এম এবং আর পক্ষান্তর করে ভাগ করে দিব। পাশাপাশি আমি যদি এর আর বের করতে চাই তাহলে অবশ্যই এম এবং ভি গুণ অবস্থা আছে পক্ষান্তর করে ভাগ করে দিব। তো কথা হচ্ছে এম হচ্ছে ইলেকট্রনের ভর, আমাদের এটা মুখস্থ না করলেও চলবে, কারণ এই ইলেকট্রনের ভর নির্ণয়ের জন্য আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটরের পিছনের যে কভারটা আছে সেখানে উপায় দেওয়া আছে আমরা কিভাবে আসলে এই ইলেকট্রনের ভর নির্ণয় করতে পারবো। তো কৌণিক ভরবেগ খুব ইম্পর্টেন্ট। কৌণিক ভরবেগ সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থাকে চলো আমরা সেগুলো দেখে নেই কৌণিক ভরবেগ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো বিগত সালগুলোতে এসেছে। তো প্রথম প্রশ্নটি হচ্ছে এম অরবিটে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। তো এই ধরনের প্রশ্ন তোমরা সরাসরি mvr ইকুয়াল nh ডিভাইডেড বাই 2 পাই ব্যবহার করবে। তো কথা হচ্ছে এম অরবিট কে এল এম এন, এটা হচ্ছে কে দ্বারা প্রথম কক্ষপথকে বোঝায় যেখানে এন এর মান 1, এল দ্বারা দ্বিতীয় কক্ষপথ এন এর মান 2, এম দ্বারা তৃতীয় কক্ষপথ যেখানে এন এর মান হচ্ছে 3, এন দ্বারা চতুর্থ কক্ষপথ ছোট হাতের এন এর মান হচ্ছে 4। তো এখানে এম অরবিট দ্বারা অবশ্যই আমাদের তৃতীয় কক্ষপথ বোঝাচ্ছে এন এর মান 3, তাহলে এখানে আমরা এন এর মান 3 বসায় দিব। আমরা এইচ এর মান তো জানি যে কিভাবে বের করতে হয় ক্যালকুলেটর থেকে, এর মান 3.1416। দ্বিতীয় যে প্রশ্নটা রয়েছে যে এল অরবিটে একটি ইলেকট্রনের গতিবেগ দেওয়া সে 2.6 গুণন 10⁻4 মিটার পার সেকেন্ড হলে কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো। তো সেক্ষেত্রে আমরা কি করব, ব্যাসার্ধ যেহেতু নির্ণয় করতে বলছে আর ইকুয়াল nh 2 পাই mv দিব। তো লক্ষ্য করো এখানে কিন্তু ভি এর মানটা আছে, ভি এর মান দেওয়া আছে, তাহলে ভি এর মান যেহেতু দেওয়া আছে আবার এল অরবিট বলছে, এল অরবিটের ক্ষেত্রে এন এর মান কত হবে, 2 হবে। তাহলে দেখো এন এর মান রয়েছে, এইচ এর মান তো ধ্রুবক, পায়ের মান আমরা জানি 3.1416, এম দ্বারা ইলেকট্রনের ভর বোঝায় বের করার সিস্টেম আমি তোমাদের বলে দিছি, ভি দ্বারা বেগ বুঝে সেই বেগটাও দেওয়া আছে, শুধু মান বসিয়ে সলভ করলেই ইজিলি অ্যান্সার পেয়ে যাবে। তো তৃতীয় শক্তি স্তরে ব্যাসার্ধ দেওয়া আছে, ওই কক্ষপথে ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করো, গতিবেগের কথা বলছে, তাহলে আমরা অবশ্যই ভি সমান সমান কি দিব, nh ডিভাইডেড বাই 2 পাই mr। তো লক্ষ্য করো এখানেও সেম, এন দ্বারা বোঝাচ্ছে কক্ষপথ সংখ্যা, এখানে তৃতীয় শক্তি স্তর বলছে, এবার আর কে এল এম দেয়নি, যেখানে এন এর মান হচ্ছে 3। তো এইচ দ্বারা প্লাঙ্কের ধ্রুবক বোঝায়, আমরা প্লাঙ্কের ধ্রুবক বের করতে পারি, পায়ের মান 3.1416, এম দ্বারা ইলেকট্রনের ভর বোঝায়, এটা আমরা বের করতে পারি, বা আমি দিয়ে দিচ্ছি, অবশ্যই তোমরা মুখস্থ করবা, মনে রাখবা। আর দ্বারা বোঝে কক্ষপথের ব্যাসার্ধ, এই যে কক্ষপথের ব্যাসার্ধের মান দেওয়া আছে, আমরা ইজিলি মানগুলো বসিয়ে এক ক্লিকেই ভির মান বের করতে পারবো। তাই আশা করি তোমাদের কৌণিক ভরবেগ সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধান তোমরা করতে পারবা। যদি না করতে পারো যে কোনো নির্দিষ্ট টপিক নিয়ে আমাকে বলতে পারো, অবশ্যই সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে সমাধান করে দেওয়া হবে। চলো আমরা দেখে নেই আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক এই অধ্যায়ের, আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভর কি? তোমরা চিন্তা করো, তোমাদেরকে যদি বলা হয়, আমরা কিন্তু জানছি যে একটি পরমাণুর ভর অনেক কম, তার মানে আকার অনেক ক্ষুদ্র হবে। তো ওই ক্ষুদ্র একটা পরমাণুর ভর, ধরো সোডিয়ামের আমরা কিন্তু ভর লিখি 23। তো কিভাবে হতে পারে এত ক্ষুদ্র একটা পরমাণুর ভর কিভাবে 23 হতে পারে?
তো কথা হচ্ছে এই 23 বা আমরা যদি ক্লোরিনের ভর লিখি 35.5, যদি কপারের ভর লিখি 63.5, এই ভরগুলো আসলে আপেক্ষিক পারমাণবিক ভর। মূলত একটা পরমাণুর প্রকৃত ভর অনেক কম থাকে, সেই প্রকৃত ভরকেই একটি নির্দিষ্ট সংখ্যা 1.66 গুণন 10⁻⁻24 দ্বারা ভাগ করলেই আমরা কি পেয়ে যাই? আপেক্ষিক পারমাণবিক ভর। তো আমাদের যে পাঠ্য বই, সে পাঠ্য বইয়ে কিন্তু মৌলের প্রকৃত ভর বেশি দেওয়া নেই। তো আমরা চাইলেই কিন্তু মৌলের প্রকৃত ভর বের করতে পারি, কারণ যে 118টা মৌল রয়েছে, 118টা মৌলের প্রত্যেকটিরই আপেক্ষিক পারমাণবিক ভর আমাদের যে পর্যায় সারণী, সেই পর্যায় সারণীতে দেওয়া রয়েছে। তো কথা হলো, এক্ষেত্রে এই 1.66 গুণন 10⁻⁻24 আসলে কি? কার্বন 12 আইসোটোপ এর 1/12 অংশের ভর, 12 অংশের ভর মানে কার্বন 12 এর যে প্রকৃত ভর রয়েছে, প্রকৃত ভর, এই প্রকৃত ভরকে আবার কি করা হচ্ছে? 12 দ্বারা ভাগ করার পর আমরা যে মানটা পাচ্ছি সেই মানটাই হচ্ছে 1.66 গুণন 10⁻⁻24। তো এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রায়ই আসে, সেটি হলো যে আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নেই কেন? তোমরা দেখে নাও, কোন মৌলের প্রকৃত ভরকে কিন্তু গ্রামে প্রকাশ করা হচ্ছে, আবার কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভরও এর এককটি হচ্ছে, ভরের এককটি হচ্ছে গ্রাম। তো এক্ষেত্রে দেখা যায় যে একই রাশির অনুপাত তৈরি হয়েছে। আমরা জানি যে একই রাশির অনুপাত যদি কোথাও থেকে থাকে তাহলে সেই রাশির কোন একক থাকে না। মৌলের প্রকৃত ভরের একক গ্রাম, পাশাপাশি কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভরও এককটা হচ্ছে গ্রাম। সেক্ষেত্রে গ্রামকে যদি গ্রাম দ্বারা ভাগ করা হয় আমরা কোনো একক পাবো না। তো কথা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে বলে না, কারণ আপেক্ষিক পারমাণবিক ভর আমরা জানি, আমাদেরকে নির্ণয় করতে বলা হয় প্রকৃত ভর। আমরা অবশ্যই প্রকৃত ভর পারবো। এখানে যদি আমরা আর গুণ করি, দেখা যাবে যে মৌলের প্রকৃত ভর সমান সমান কি হবে? আপেক্ষিক পারমাণবিক ভর গুণন কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর, অর্থাৎ 1.66 গুণন 10⁻⁻24। আমরা যে কোনো আপেক্ষিক পারমাণবিক ভরের সাথেই যদি এই সংখ্যাটা গুণ করে দেই তাহলে ওই মৌলের প্রকৃত ভর পেয়ে যাব। এবার আমরা দেখব কিভাবে একটি পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে এবং সেই আপেক্ষিক পারমাণবিক ভর থেকেই আইসোটোপ সমূহের শতকরা পরিমাণ নির্ণয় করা যায়। তো দেখো, এখানে 63 Cu মানে কপার এবং 65 কপার দুটি আইসোটোপ, যেখানে কপারের আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে 63.5। আমাদেরকে 63 কপার এবং 65 কপারের শতকরা পরিমাণ নির্ণয় করতে হবে। সূত্র কিন্তু একই, আমরা জানি এখানে আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান A1x1 প্লাস A2x2 ডিভাইডেড বাই 100। এখানে A1x1 A2x2 পর্যন্ত নিয়েছি, এজন্যই আমাদের দুটি আইসোটোপ আছে। তো কথা হলো, আমরা যদি এখানে সাইডে আবার আমাদের A1 এর মান মানে প্রথম আইসোটোপের ভর লিখি, প্রথম আইসোটোপের ভর দেওয়া আছে 63, দ্বিতীয় আইসোটোপের ভর A2 যার মান দেওয়া আছে 65। তো লক্ষ্য করো যে দুটি আইসোটোপের কোনোটাই শতকরা পরিমাণ দেওয়া নেই, অর্থাৎ x1 x2 এর মান দেওয়া নেই। আমরা এখন কি করব? তাহলে x1 এর মানকে x ধরে নিব। এখন তুমি চিন্তা করো, যদি দুটি আইসোটোপের শতকরা পরিমাণ যোগ করলে 100 পাওয়া যায়, যদি প্রথম আইসোটোপের শতকরা পরিমাণকে আমরা x% চিন্তা করি, তাহলে দ্বিতীয় আইসোটোপের শতকরা পরিমাণ x2 এর মান কত হবে? অবশ্যই 100 মাইনাস x% হবে, কারণ দুটি শতকরা পরিমাণ যোগ করে তো 100% হবে। তাহলে একটি যদি x% হয়ে থাকে তাহলে অপরটি অবশ্যই কত হবে? 100 মাইনাস x%। তাহলে আমরা সেই অনুযায়ী মানগুলো বসিয়ে দিই। আপেক্ষিক পারমাণবিক ভরের মান দিয়ে দেওয়া আছে কত? 63.5। তাহলে 63.5 আমরা এখানে বসিয়ে দিই। A1 এর মান 63, x1 এর মান হচ্ছে x, A2 এর মান হলো 65, x2 এর মান হলো 100 মাইনাস x ডিভাইডেড বাই 100। তাহলে এক্ষেত্রে যদি আমরা আর গুণ করি তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? 63x প্লাস 6500 মাইনাস 65x ইকুয়াল 6350। তো কথা হলো, লক্ষ্য করো এখানে মাইনাস 65x থেকে যদি প্লাস 63x আমরা বাদ দিই তাহলে মাইনাস 2x থাকে, সমান সমান 6350 থেকে আমাদেরকে মাইনাস করতে হবে 6500। তাহলে এই ক্ষেত্রে আমরা মাইনাস 2x এর মান পাচ্ছি মাইনাস 150
তো উভয় পাশে -1 এটা গুণ অবস্থায় আছে, যদি আমরা কাটাকাটি করি তাহলে কি দাঁড়াচ্ছে, x সমান সমান 150 ডিভাইডেড বাই 2, অর্থাৎ x এর মান 75%। তাহলে x দ্বারা আমরা কি ধরেছিলাম, আমরা x দ্বারা প্রথম আইসোটোপের শতকরা পরিমাণ ধরছি। সেক্ষেত্রে আমরা দেখতে পারতেছি যে প্রথম আইসোটোপের শতকরা পরিমাণ হচ্ছে 75%। তাহলে অবশ্যই দ্বিতীয় আইসোটোপের শতকরা পরিমাণ x2 এর মান হবে 100 - 75 ইকুয়াল 25%। তো কথা হচ্ছে এরকম তিনটা আইসোটোপের ক্ষেত্রেও থাকতে পারে। তিনটা আইসোটোপ যদি দেওয়া থাকে সেক্ষেত্রে একটি আইসোটোপের শতকরা পরিমাণ দেওয়া থাকবে, বাকি দুটি x আর মাইনাস করে যে মানটা আমরা পাবো সেই মানটা আমরা নির্ণয় করব। তোমাদের জন্য শুরু দাঁড়ালাম, চাইলে একটু তুমি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ওকে, চলো তাহলে আমরা দেখে নিই কিভাবে তিনটে আইসোটোপ দেওয়া থাকলে কিভাবে আমরা শতকরা পরিমাণগুলো নির্ণয় করব। তো দেখো, ধরে নিচ্ছি x একটি পরমাণু, যার তিনটে আইসোটোপ হচ্ছে 16x, 17x, 18x। তো এই তিনটি আইসোটোপের মধ্যে শুধুমাত্র একটির ভর দেওয়া আছে 16x এর শতকরা পরিমাণ দেওয়া আছে 98.2%। তো বাকি দুইটার শতকরা পরিমাণ আমরা কিভাবে নির্ণয় করব? তো আমরা জানি যে যদি মান না দেওয়া থাকে আমরা অবশ্যই সে মানে আইসোটোপের শতকরা পরিমাণগুলোকে x ধরে নিব। তো 17x যেই পরমাণুটি রয়েছে তার শতকরা পরিমাণ যদি আমি x% বিবেচনা করি, তাহলে তৃতীয় যেই আইসোটোপটি রয়েছে শতকরা পরিমাণ কিভাবে নির্ণয় করব? আমরা সকলেই জানি যে যদি তিনটি আইসোটোপ দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে তিনটা শতকরা পরিমাণ যোগ করলে 100% হবে। দুটি আইসোটোপ দেওয়া থাকলে দুটি শতকরা পরিমাণ যোগ করলে 100% হবে। সেক্ষেত্রে এই তিনটির যোগফল কত হবে? 100%। তাহলে আমি যদি তৃতীয় আইসোটোপের শতকরা পরিমাণ বের করতে চাই তাহলে অবশ্যই আমাকে 100 থেকে বাকি দুটি শতকরা পরিমাণ বিয়োগ করতে হবে। তাহলে আমরা দেখি, যদি 100 থেকে 98.2 মাইনাস করি, 100 মাইনাস 98.2 থাকে 1.8 মাইনাস x%। সুতরাং তিনটি আইসোটোপের ক্ষেত্রে প্রথমটি শতকরা পরিমাণ দেওয়া থাকলেও আমরা কি করব, দ্বিতীয়টি শতকরা পরিমাণটাকে x% ধরে নিব এবং তৃতীয় আইসোটোপের শতকরা পরিমাণকে আমরা কিভাবে নির্ণয় করব? যেহেতু তিনটি আইসোটোপের শতকরা পরিমাণ যোগ করলে 100 হয়, তো 100 থেকে বাকি দুটি শতকরা পরিমাণ বিয়োগ করে দিলেই আমরা তৃতীয় আইসোটোপের শতকরা পরিমাণ পেয়ে যাব। তাহলে এই অনুযায়ী যেহেতু এই শতকরা পরিমাণ এটা হচ্ছে x1 এর মান, এটা হচ্ছে x2 এর মান, এটা হচ্ছে x3 এর মান, আমরা আপেক্ষিক পারমাণবিক ভরের যে সূত্র আছে a1x1 প্লাস a2x2 প্লাস a3x3, এবার a3x3 দিব কিসের জন্য? কারণ এবার তিনটা আইসোটোপ ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে যদি a1 এর স্থানে আমরা হচ্ছে 16 বসিয়ে দেই, a2 এর স্থানে যদি 18 বসিয়ে দেই, 17 বসিয়ে দেই, a3 এর স্থানে 18 বসিয়ে দেই, ধরুন আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে 17.5, সেক্ষেত্রে আমরা আর গুণের মাধ্যমে x1 এর মান আমরা দিব হচ্ছে 98.2, x2 এর মানকে আমরা x ধরছি, x3 এর মান আমরা পাইছি যে 1.8 মাইনাস x। তাহলে এক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেট করে আর গুণ করে x এর মানটা নির্ণয় করি আগের নিয়মে, তাহলে আমরা বাকি দুটি আইসোটোপের শতকরা পরিমাণ মানে 17x এর শতকরা পরিমাণ এবং 18x এর শতকরা পরিমাণ পেয়ে যাব। তোমরা অবশ্যই বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে। অন্যান্য আইসোটোপের শতকরা পরিমাণ নির্ণয়ের চেয়ে এই আইসোটোপের শতকরা পরিমাণ নির্ণয় বেশি ইম্পর্টেন্ট। মানে তিনটি আইসোটোপ দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদেরকে দুটি আইসোটোপের শতকরা পরিমাণ নির্ণয় করতে হবে। বিগত বছরে বেশ কিছুবার, বেশ ভালোই সংখ্যকবার এই প্রশ্নটা আসছে, তোমরা অবশ্যই এটা সমাধান করবা। এখন চলো আমরা দেখে নিই কিভাবে আইসোটোপের শতকরা পরিমাণ ব্যবহার করে একটি মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা যায় অথবা মৌলটিকে শনাক্ত করা যায়। আইসোটোপের শতকরা পরিমাণ থেকে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় এবং মৌল শনাক্ত। প্রথমে যে প্রশ্নটি দেওয়া রয়েছে 63A, মানে এ তো কোনো মৌল আমাদের ভরের সারণীতে নেই, তার মানে এখানে মৌলটা হাইড করা আছে বা লুকানো আছে। 63 ভর বিশিষ্ট একটি মৌল এ, আবার 65 ভর বিশিষ্ট একটি মৌল এ। আইসোটোপ বলা হচ্ছে এই জন্যই এদের প্রোটন সংখ্যাগুলো সমান এবং ভর সংখ্যা ভিন্ন। আইসোটোপ দুটির শতকরা পরিমাণ যথাক্রমে 75% আর 25% হলে মৌলটি শনাক্ত করো। মানে প্রকৃতিতে এই মৌলের যে দুটি আইসোটোপ পাওয়া যাচ্ছে সে দুটি যথাক্রমে 75% পাওয়া যায় এবং 25% পাওয়া যায়। আমাদেরকে মৌলটি শনাক্ত করতে হবে আসলে এই মৌলটি কোন মৌল। তো কথা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের জন্য, মানে আইসোটোপের শতকরা পরিমাণ ব্যবহার করে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের জন্য যে সূত্রটি ব্যবহৃত হয় সেটা হচ্ছে ax প্লাস by ডিভাইডেড বাই 100। কথা হচ্ছে
এখানে আমরা দুইটা আইসোটোপ ব্যবহার করেছি বলেই ax প্লাস by দিয়েছি। আমরা চাইলেই কিন্তু প্রতীকগুলো চেঞ্জ করে দিতে পারি। আমরা অনেক জায়গায় দেখেছি যে a1x1 দিয়ে দেয়, a2x2 দেয়, a3x3 দেয়। তিনটা আইসোটোপ হলে a3x3 পর্যন্ত যায়, চারটা হলে a4x4 পর্যন্ত যায়, ডিভাইডেড বাই 100। তো কথা হচ্ছে আমাদের এখানে আইসোটোপ দুটি, তাই আমরা সর্বোচ্চ দুটি লিখবো, a1x1 প্লাস a2x2 ডিভাইডেড বাই 100। এখন তোমাদের জানতে হবে a1 দ্বারা আসলে কি বোঝাচ্ছে। a1 দ্বারা প্রথম আইসোটোপের ভর এবং a2 দ্বারা দ্বিতীয় আইসোটোপের ভর বোঝায়। আবার বলতেছি, a1 হচ্ছে প্রথম আইসোটোপের ভর, a2 হলো দ্বিতীয় আইসোটোপের ভর। একটু লক্ষ্য করো, এখানে প্রথম আইসোটোপের ভর 63, সুতরাং আমরা সাইডে লিখতে পারি যে a1 এর মান হচ্ছে 63। আবার দ্বিতীয় আইসোটোপের ভর হচ্ছে 65, আমরা লিখতে পারি a2 65। এখন x1 দ্বারা কি বোঝাচ্ছে? x1 হচ্ছে প্রথম আইসোটোপের শতকরা পরিমাণ। প্রথম আইসোটোপের শতকরা পরিমাণ বা x1 এর মান হচ্ছে 75%। দ্বিতীয় আইসোটোপের শতকরা পরিমাণ x2 এর মান হচ্ছে 25%। এখন এই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দেই, তাহলে a1 হচ্ছে 63, x1 হলো 75, a2 হচ্ছে 65, x2 হচ্ছে 25 ডিভাইডেড বাই 100। তো এটুকুকে যদি আমরা একবারই সলভ করতে চেষ্টা করি, সেক্ষেত্রে কত হবে? 63 ইন্টু 75 প্লাস 65 ইন্টু 25, যেটা আসে এটাকে আমরা ভাগ করবো 100 দিয়ে। আমরা পেলাম ভাগফল 63.5। তুমি ভালো করেই জানো পর্যায় সারণীতে 63.5 এই আপেক্ষিক পারমাণবিক ভর কোন মৌলের থাকে। এই মৌলের ভর আসলে কপারকে নির্দেশ করে। কপারের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 63.5। আশা করি সবাই বুঝতে পারছো। চলো আমরা দেখে নেই কিভাবে আমাদেরকে এবার আপেক্ষিক পারমাণবিক ভর দিয়ে দিবে, আমরা মৌলের শতকরা পরিমাণ বা আইসোটোপের শতকরা পরিমাণ নির্ণয় করব। কিভাবে নির্ণয় করা যায় চলো দেখি। এখন আমরা আলোচনা করব আইসোটোপের ব্যবহার নিয়ে। আইসোটোপ চিকিৎসা এবং কৃষি উভয় ক্ষেত্রেই ব্যাপক ভূমিকা রাখে। চলো আমরা শুরুতে দেখে নেই কিভাবে আইসোটোপ চিকিৎসা ক্ষেত্রে ভূমিকা রাখে। তো আয়োডিন 131 বা I131 থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা পরীক্ষা বা রোগ নির্ণয়ে ব্যবহৃত হয়। আমাদের সকলেরই জানা উচিত আইসোটোপ শুধুমাত্র রোগ নির্ণয়ে কাজ করে না, আইসোটোপ রোগ নিরাময়েও কাজ করে। বিভিন্ন ক্যান্সারের কোষকলা ধ্বংস করতে আইসোটোপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপরে রয়েছে কোবার্ট 60, ক্যান্সার আক্রান্ত রোগীর টিউমার কোষ ধ্বংস করতে বা রেডিওথেরাপিতে ব্যবহৃত হয় এবং চিকিৎসা সরঞ্জাম জীবাণুমুক্ত করতে কাজে লাগে। চিকিৎসা সরঞ্জাম কিন্তু একই সরঞ্জাম বারবার ব্যবহার করার কারণে জীবাণুমুক্ত করাটা খুবই অপরিহার্য। এজন্য কোবাল্ট 60 আইসোটোপ ব্যবহারের মাধ্যমে বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম জীবাণুমুক্ত করা হয় আইসোটোপ ব্যবহার করে। এরপরে রয়েছে ফসফরাস 32 বা P32, রক্তের ক্যান্সার বা লিউকেমিয়া মানে কিন্তু রক্তের ক্যান্সার বা রক্তের একটি কণিকা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার কারণে লিউকেমিয়া রোগ হয়, তো নিরাময় ব্যবহার করা যেতে পারে। এরপরে রয়েছে সোডিয়াম আইসোটোপ, রক্ত সংবহন তন্ত্রে রক্ত জমাট বেঁধেছে কিনা তা জানতে সাহায্য করে সোডিয়াম আইসোটোপ। টেকনিশিয়াম 99 বা Tc99 মস্তিষ্ক, থাইরয়েড, যকৃৎ, ফুসফুস, হৃৎপিণ্ড সহ শরীরের বিভিন্ন অঙ্গের স্ক্যান বা ইমেজিং এর মাধ্যমে রোগ নির্ণয়ে বহুল ব্যবহৃত হয়। এই ছিল আমাদের চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার। যদি কখনো প্রশ্নে এরকম আসে, উদ্দীপকে কিন্তু অনেক আইসোটোপ দেওয়া থাকবে, আমাদেরকে বলবে যে চিকিৎসা ক্ষেত্রে উক্ত আইসোটোপের ভূমিকা লিখো। তখন কিন্তু অবশ্যই তোমরা এভাবে ছকের মাধ্যমে যদি উল্লেখ করতে পারো যে কোন আইসোটোপ চিকিৎসার কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হইতেছে, অবশ্যই তোমরা সম্পূর্ণ নাম্বার পাবে এবং এখানে নাম্বার কাটার কোনো চান্স নাই। চলো আমরা দেখে নিই কৃষি ক্ষেত্রে কিভাবে আইসোটোপ সমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফসফরাস 32 বা P32 সার বা পুষ্টি উপাদান যেমন ফসফেট গাছপালা কতটুকু ও কিভাবে শোষণ করছে তা জানতে ট্রেজার হিসেবে ব্যবহৃত হয়। এর মাধ্যমে সারের কার্যকারিতা ও সঠিক প্রয়োগ পদ্ধতি নির্ণয় করা যায়। কোন সার কি পরিমাণ দিতে হবে বা ফসফেট উদ্ভিদ কি পরিমাণ গ্রহণ করতেছে, এর পরিমাণটা সঠিক পরিমাণটা জানা যায় 32 ফসফেটের মাধ্যমে বা P32 এর মাধ্যমে। নাইট্রোজেন 15 বা N15, গাছপালা মাটি থেকে নাকি বাতাস থেকে নাইট্রোজেন গ্রহণ করছে তা জানতে এই স্থিতিশীল আইসোটোপ ট্রেজার হিসাবে কাজ করে। তো নাইট্রোজেন সমূহ
মাটি থেকে সংগ্রহ করতেছে গাছপালা নাকি বাতাস থেকে সংগ্রহ করতেছে, এটা জানা যায় যার মাধ্যমে ওই আইসোটোপটি হচ্ছে নাইট্রোজেন 15। এছাড়াও রয়েছে কোবাল্ট-60, খাদ্য বিকিরণ বা ইরিডিয়েশন প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। এর মাধ্যমে খাদ্যশস্য, ফলমূল ও সবজিতে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া, জীবাণু এবং পোকামাকড় ধ্বংস করা হয়, ফলে খাদ্য দীর্ঘস্থায়ী হয়। খাদ্য দীর্ঘস্থায়ী রাখার জন্য বা ব্যাকটেরিয়া মুক্ত, ছত্রাক জীবাণু মুক্ত রাখার জন্য যে আইসোটোপটি ব্যবহার করা হয় ওটি হচ্ছে কোবাল্ট-60। তেজস্ক্রিয় বিকিরণ, উন্নত জাতের শস্য উৎপাদনে কিন্তু তেজস্ক্রিয় বিকিরণ ব্যবহার করা হয়। বিকিরণ ব্যবহার করে ফসলের নতুন ও উন্নত জাত উদ্ভাবন করা হয় যা বেশি ফলন দেয় বা রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে। এই ছিল আমাদের তেজস্ক্রিয় আইসোটোপ নিয়ে আলোচনা। তেজস্ক্রিয় আইসোটোপ বা আইসোটোপ সমূহ কৃষিক্ষেত্রে এবং চিকিৎসা ক্ষেত্রে উভয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি কৃষিক্ষেত্রে বা কৃষিক্ষেত্রে বা চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার কখনো তোমাদের পরীক্ষায় আসে, অবশ্যই তোমরা এইভাবে ছকের মাধ্যমে উল্লেখ করবে, তোমরা এখানে ফুল মার্কস পাবে। তো আমাদের যে এখানে 4টি গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করা হলো, আশা করি তোমরা এখান থেকে সবাই উপকৃত হবে। শুধুমাত্র এসএসসি 2026 ব্যাচ না, যে কোনো ব্যাচের জন্য 4টি টপিক খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই এই 4টা জিনিস খুবই ভালোভাবে জানার চেষ্টা করবে এবং প্র্যাকটিস করবে। তোমাদের যেই প্রশ্নতত্ত্ব প্রশ্নের যেই বই রয়েছে বা আমরা যে টেস্ট পেপার ব্যবহার করতেছি বা আমরা যেই সাপ্লিমেন্ট ব্যবহার করতেছি, সাপ্লিমেন্ট সমূহ প্রশ্ন তোমরা যদি চেক দাও অবশ্যই দেখতে পারবে যে প্রতিটা প্রশ্নের মধ্যেই ইম্পর্টেন্ট এই 4টা টপিক থাকতেছে। তো আমরা অবশ্যই 4টা টপিক খুব ভালোভাবে শিখবো। আমরা নেক্সট যে অধ্যায়, আমাদের যে 4র্থ অধ্যায়, এর জন্য অবশ্যই তোমরা আমার সাথে যুক্ত থাকবে। আমরা কিন্তু প্রত্যেকটি টপিকই খুব গুরুত্বপূর্ণ ভাবে, যেগুলো গুরুত্বপূর্ণ টপিক রয়েছে সেগুলো অবশ্যই তুলে ধরবো এবং সম্পূর্ণ সকল কোর্সই থাকবে একদম ফ্রিতে। আশা করি তোমরা সবাই উপকৃত হবে এবং আমাদের সাথে থাকবে। ধন্যবাদ।